স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আজ অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে ঘুম থেকে উঠল ফারহান। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 6:45 বাজে। হয়তো একজন স্বাভাবিক মানুষের কাছে তা অনেক সকাল, কিন্তু যেই ছেলে ফজরের ওয়াক্তের আগে ঘুম থেকে উঠে যায় তার কাছে এই সময়টা দেরি মনে করাটাই স্বাভাবিক। আজ ফারহানের হাতে কোনো কাজ নেই। সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিন পার্টি অফিসে যাবে না, একটু আশেপাশে ঘোরাঘুরি করবে। শ্রীমঙ্গলের আষাঢ় শ্রাবণ মাস ঘোরাফেরার জন্য বেস্ট। আর প্রতি বছর এই মৌসুমী প্রকৃতির আর্দ্রতা অনুভবের জন্য এই মাস দুটোকে ফারহান বড্ড আপন মনে করে। প্রতি বছরই নিজের সকল রাজনৈতিক জঞ্জাল ফেলে ফারহান অবাধে ঘোরাফেরা করে বাংলাদেশের প্রতিটি পাহাড়ি কোণায়। ফারহান সিদ্ধান্ত নিয়েছে অনেক তো হলো দেশ ঘোরা, আগামী বছর এই সীমান্ত পেরিয়ে মেঘালয়ে পাড়ি জমাবে সে। চেরাপুঞ্জির বৃষ্টির পানিতে সিক্ত হয়ে ভুলিয়ে দেবে শৈশবকালের প্রতিটা কষ্ট, পরিবারকে হারানোর যন্ত্রণা। ফারহান খাট থেকে উঠে মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলো এবার। অনেক দিন ধরেই চা বাগানের ভেতরটা দেখা হচ্ছে না, এগুলোর একটু খবর নিতে হবে, না হলে কর্মচারীরা সব সময় সুযোগ খুঁজে কাজে ফাঁকি দেওয়ার জন্য। একটা চিকন স্লিভসের সাদা গেঞ্জি আর ট্রাউজার পরে বেরিয়ে এলো ফারহান। বারান্দার সিঁড়ি বেয়ে নিচে নামতেই আফরার মুখোমুখি হয়ে সে যেন অবাক না হয়ে পারল না। আফরা কাঠের ছোট্ট এই বাড়ির সামনের অংশে কাঠের বেঞ্চির ওপর বসে আছে, ওর পা বরাবর স্পর্শ করছে ঘাসের নরম কণা। আফরাকে এত সকালে এখানে দেখে ফারহান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সচরাচর ওর অংশটুকুতে কেউই আসে না। চাচি ইলা তো দূরের কথা, আর ফাহিম বা মিস্টার রিফাজের কোনো প্রয়োজন হয় তবে বাংলোতে ডেকে নিয়ে যায়। তাই এখানে ফারহানের অবাধে বিচরণ। বরাবরের মতো একাকিত্ব এ জীবনে ফারহানের ভাবতে হয়নি যে এইভাবে চিকন স্লিভসের গেঞ্জি পরে বেরিয়ে আসলে কেউ ভাববে কিনা, কিন্তু এখন আফরার সামনে এইভাবে আসতেও বিব্রত বোধ হচ্ছে। ফারহান কিছু বলতে যাবে তার পূর্বেই আফরা বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম মিস্টার কমরেড, শুভ সকাল। আফরার মুখে শুভ সকাল শব্দটি শুনে ফারহানের ভালো লাগলো। আফরা যদিও বাংলায় কথা বলতে একটু আটকে যাক না কেন, ওর মুখে ছোট ছোট এইসব মধুর শব্দ দারুণ লাগে। একটা অনুরোধ নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আফরার ঠোঁট কোলে স্মিত হাসি, ঠোঁট কামড়ে বলল, তবে আপনাকে এই লোকে দারুণ লাগছে কিন্তু মিস্টার কমরেড। এমন হট বডি লুকিয়ে সারাদিন কিভাবে কমরেডগিরি করেন আপনি? ফারহান বিস্ফোরিত চোখে তাকালো আফরার দিকে। নিজের সম্পর্কে এমন উক্তি শুনে কি বলবে ভেবে পেল না। এই প্রথম কোনো মেয়ে দুঃসাহসিকতার সাথে ওকে টিজ করলো, সেদিকে ওর সৌন্দর্যে এখনকার হাজার মেয়ে ঘায়েল হলেও ফারহানের ভয়ঙ্কর রাগের জন্য কেউ কিছু বলার স্পর্ধ দেখাতো না। আফরা আবারও হাসতে হাসতে বসে পড়ল বেঞ্চটিতে। কোনো মতে নিজেকে সামলে বলল, আরে আমি মজা করছি ম্যান, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? শুভ সকাল। আপনি এত সকালে এখানে এসেছেন যে? কোনো মতেই নিজেকে শান্ত করে বলল ফারহান। আফরা বুঝতে পেরেছে এই ছেলে বড্ড ইগোয়েস্টিক মানুষ, এত সহজে কাউকে প্রশ্রয় দেবে না, তাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে। তো বলুন, কি জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছেন? প্রায় অনেক দিন তো হয়ে গেল আমি এখানে আছি। এখন আমার অনুরোধ হলো আপনি আমায় শ্রীমঙ্গলে ঘোরাবেন। প্রতিটা কোণা, প্রতিটা সৌন্দর্য, যতই এই বাধা ওই বাধা আসুক না কেন, ঘোরাবেন আমায়। ফারহান বিস্মিত হলো আফরার কথায়, তবুও ঠোঁট নাড়িয়ে আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, আমি যতটুকু জানি চাচি ফাহিম আর ইলাকে দায়িত্ব দিয়েছে আপনাকে ঘোরানোর জন্য, তাহলে আমায় টানছেন কেন? কেননা ফাহিম ব্যস্ত আর ইলার কিছুদিন পর পরীক্ষা, ওর এখন নিয়মিত কলেজ আসা যাওয়া করতে হবে। আর ইলা আমায় বলেছিল এই আষাঢ় শ্রাবণ মাস নাকি আপনি সকল কাজকর্ম বিচ্ছিন্ন করে নিজ মনে ঘোরেন, তাহলে আমাকে বানাতে পারবেন না আপনার ভ্রমণ সঙ্গী? ফারহান ভাবলো কিছু একটা। আফরা বলল, আমি একটা চরম দুঃখ নিয়ে এখানে এসেছিলাম জানেন, কিন্তু আমি সেসব কাটিয়ে নতুনভাবে বাঁচতে চাই। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমায় নতুনভাবে সৌন্দর্যের গহীনে নিয়ে যাবেন। আমিও আষাঢ় শ্রাবণের এই টানটা অনুভব করতে চাই ফারহান, না করবেন না? আফরার আর্দ্র কণ্ঠে ফারহানের সিদ্ধারা দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেল।
এই প্রথম নিজেকে ব্যতীত কাউকে পেয়েছে যে আশা শ্রাবণের এই সৌন্দর্যের জন্য তৃষ্ণার্থ হয়ে আছে। ফারহান ঠোঁট চেপে সম্মতি জানালো আফরাকে। মৃদু কণ্ঠে বলল, আপনি আমার ভ্রমণ সঙ্গী হতে পারবেন আফরা? রৌদ্রোজ্জ্বল দিন আজ, পঞ্জীভূত মেঘের অবয়বে বৃষ্টির ছিটাফোটা নেই। এই মাসে শ্রীমঙ্গলে এমন দৃশ্য দেখা দুর্লভ ব্যাপার, তাই লোকজন ছুটিয়ে কাজ করছে। রৌশিন সেসবে এক নজরে তাকে শ্রীমঙ্গল সরকারি কলেজ স্ট্রিটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ইলার। অপর পাশে টং দোকানের আশেপাশে ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে। কেউ কেউ ক্যাম্পাসের পাশে চায়ের দোকানে আড্ডা দিতে ব্যস্ত। কিন্তু ইলাকে এখনও আসতে না দেখে বেশ বিরক্ত লাগছে রৌশিনের। ক্লাস শুরু হতে 10 মিনিটের মতো সময় আছে। এদিকে মারুফও অনবরত কল দিয়ে যাচ্ছে মোবাইলে। রৌশিন আশায় ছেড়ে দিয়েছিল ইলার। মনে করেছিল আজ বোধহয় ইলা আবারও লেট করবে। এটা ভেবে রৌশিন তপ্তশ্বাস ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল। তখনই পেছন থেকে শোনা গেল এক শক্ত পুরুষালী কণ্ঠ। রৌশিন দাঁড়াও। পা থামালো রৌশিন। পেছনে ফিরে সে দেখতে পেল ফাহিমকে। ফাহিমের গাড়ি থেকে সবেমাত্র বেরিয়ে এলো। পাশের সিট থেকে বেরোলো ইলা। রৌশিনের এতক্ষণে বিরক্তি যেন নিমিষেই উবে গেল ফাহিমের প্রাণোচ্ছল মুখ দেখে। ফাহিম বরাবরই হাসি খুশি ধরনের মানুষ, তাই ডাক্তারি আবেশের সাথে এই হাসি মুখশ্রীটা নিতান্তই সুদর্শন করে তুলেছে মানুষটাকে। ইলা এক কানে হাত দিয়ে রৌশিনের উদ্দেশ্যে বলল, সরি রে জানো, আজকে বাসা থেকে বের হতে হতেই লেট হয়ে গেছিল। তোর জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম তুই জানিস? কি করব বল, একে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তারপর আফরা আপুকে নিয়ে বৈঠক করতে করতেই টাইম চলে গেছে। মানে? রৌশিন অবাক হয়ে ইলাকে জিজ্ঞেস করতেই ফাহিম বলে উঠল, আসলে 2 দিন হাসপাতাল থেকে ছুটি নিয়েছিলাম বলে আগামী কিছুদিন ওভারনাইট ডিউটি করতে হবে আমায়। এখন আফরা যেহেতু আমাদের অতিথি, তাই মা চেয়েছিল ওকে একটু ঘোরাতে এখানে, কিন্তু আমার টাইম ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। এগুলোর ব্যাপারে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। ছোট্ট করে প্রত্যুত্তর দিল রৌশিন। ইলা এবার বলে উঠল, এখন জলদি ক্লাসে চল। আর ভাইয়া, তোমাকে নিতে আসতে হবে না। আজকে রোশনি মারুফের সাথে বাসায় ফিরে যাব। ফুচকা খাওয়ার জন্য বুকটা কেমন যেন আনচান করছে। ক্লাস শেষে তাই ফুচকা খাবো। এসব হাবিজাবি খাবি না ইলা। ফাহিম কথাটি বলা মাত্রই রৌশিন চোখ বাঁকিয়ে বলল, কি হবে খেলে? অনেক কিছুই হবে। ওকে আমি না বললাম সাথে তুমিও খাবে না। আফটারঅল ইলার মতো তুমিও তো আমার বোন। রৌশিন চরম রেগে গেল ওনার কথায়, তাই প্রখর গলায় বলল, কে আপনার বোন? লিসেন, আমার একমাত্র ভাই হচ্ছে সাদ্দাফ ভাইয়া, আর কেউ না। আপনি তো একেবারেই না, তাই এসব হাবিজাবি কথা বলবেন না। ইলা চল তো। বলেই রৌশিন হনহন করে চলে গেল ইলার হাত ধরে। ফাহিম এবার বিস্মিত। রৌশিনের আচমকা রূপে ফাহিমের কেমন প্রতিক্রিয়া করা উচিত তা ফাহিমের অজানা। নির্নিমেষেই মুখ দিয়ে বেরিয়ে এলো, স্ট্রেঞ্জ গার্ল। ড্রয়িং রুমে ফাহানকে স্থিরভাবে বসে দেখে মিসেস নাবিলা অবাক। ওনার জানা মতে ফাহিম বা মিস্টার ইফাস কেউই তো ডাকেনি ওকে যে ফারহান এখানে আসবে। ফারহান বরাবরই ইগোয়েস্টিক মানুষ। পারিবারিক সমস্যাগুলোর জন্য ফারহান অকারণে খুবই কমই এসেছে এখানে। তাছাড়া ছেলেটা ফর্মাল অবস্থায় নেই, একটা রেগুলার টি-শার্ট আর 3/4 প্যান্ট পরে আছে। মিসেস নাবিলা ফিচলু হাসি দিয়ে বললেন, আরে ফারহান, তুমি হঠাৎ এখানে? ফারহান আলতো হাসলো, স্মিত কণ্ঠে বলল, চিন্তা করবেন না চাচি, আপনাকে জ্বালাতে আসিনি। ধুর বোকা ছেলে, আমি কি সেরকম কিছু বলেছি? ফারহানের কোনো উত্তর না পেয়ে কিছু বললেন না উনি। ইতিমধ্যে আফরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আজ ফিশিং করতে যাবে বলে একটা কর্মট জিন্স আর বুকে কুচি দেওয়া কোয়ার্টার হাতার টপস পরেছে সে। কপালে কালো রঙের একটা ক্যাপ। ফারহান শীতল কণ্ঠে বলল, রেডি আপনি? জিনিসপত্র কোথায়? গাড়িতে রাখা আছে। মিসেস নাবিরা এবার তাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? বিলে নিয়ে যাচ্ছি। শীতল কণ্ঠে বলল ফারহান। মিসেস নাবিলা অসন্তুষ্ট হলেও কিছু প্রকাশ করলেন না। তিনি আফরাকে জিজ্ঞেস করলেন, তোমার আঙ্কেলকে বলেছো? আঙ্কেলই তো বললো ওনার সাথে যেতে, ফাইমের নাকি সময় নেই। ও, তাহলে যাও। মলিন স্বরে বললেন মিসেস নাবিলা। ফারহান আর আফরা এবার বেরিয়ে গেল বাংলো থেকে। নীল আকাশ আর টিলার সৌন্দর্য মনোহর করে তুলেছে পরিবেশটি। ফারহান ঠোঁটে স্মিত হাসি তুলে বলে উঠল,
তাহলে প্রস্তুত তো আমার ভ্রমণ সঙ্গিনী হওয়ার জন্য? আফরা সম্মতি জানালো। মনের মধ্যেই নুপুরের ন্যায় বেজে উঠল, আপনি চাইলে আমি আপনার চলার পথে সঙ্গী হতেও রাজি, কমরেড সাহেব। শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজের সদর কোঠাটি দৃষ্টি নান্দনিক। কলেজের টাইম শেষ হওয়ার পর দমে ছাত্রছাত্রীরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আজকে টানা এতক্ষণ ক্লাস করার পর বেশ ক্লান্ত ইলা, রওশিন আর মারুফ। গরমের সময় এতক্ষণ কলেজের পোশাক পরে থাকাতে বিরক্তিও ভর করেছে ওদের মধ্যে। ইলা ক্লান্ত স্বরে বলল, আল্লাহ, গরমে সিদ্ধ হয়ে গেলাম রে আমি। এত গরম তো কখনোই পড়ে না, আজ এত অস্বস্তি লাগছে কেন? মারুফ তা শুনে ভ্রু কুচকালো। ইলার চুল টান মেরে বলে উঠল, বাপ তো তুই এমন করতেছস যে দুনিয়াতে তোরই শুধু গরম। আমাদের দেখ, মনে হইতেছে যে খালের থেকে জাপ দিয়ে আসলাম। ইলা আর মারুফের এই ধরনের হাতাহাতি নতুন কিছু না। রওশিন তাই সেই সব দেখে খিলখিলিয়ে হেসে উঠল। ইলা কাঁদো কাঁদো স্বরে বলল, তুইও এই দেওয়ালের ভূতটার মতো হাসছিস কেন পেতনি? এখন এই চেহারা নিয়ে কিভাবে দেখা করবো আমি সাব্বিরের সাথে? মারুফ হাসি চাপিয়ে সিরিয়াস হওয়ার ভান করলো। তারপর রওশিনের কাঁধে হেলান দিয়ে ক্যাবের ন্যায় বলল, শোন ইলা, কথা আছে না, প্রেম রূপ দিয়ে হয় না, আর রূপ হয় না প্রেম দিয়ে। রূপ হলো উপভোগ্য বিষয়, আর প্রেম সেটা হলো মনের বিষয়। এমন আজাইরা কথা কই থেকে পাইস তুই? ক্ষিপ্ত হয়ে বলল ইলা। মারুফ কলার ঠিক করতে করতে বলল, কোথা থেকে আবার? আমার আইনস্টাইন ব্রেন থেকে। তাছাড়া একটা কথা, সেই তোর আসল প্রেমিক যে তোর এই কামের বেডে রূপ দেখেও ভালোবাসবে। তাহলে সাব্বির ভাইয়ের কাছে যাবি, এত লজ্জা পাস কেন? ভয় হয় যে ভাই তোর রূপ দেখা পালাইব? বিদ্রুপ করে বলে উঠল মারুফ। ইলা না পারছে সইতে, না পারছে কিছু করতে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে বলে উঠল, তোর মুখ থেকে আর একটা কথা বাইর করবি, কসম আমি তোর খুন কইরাই ফেলমু। মারুফ বুঝেছে ভালো খেপেছে এই মহিলা। রওশিন মারুফের কানের কাছে ফিসফিসিয়ে বলল, আর রাগাইস না বেচারি, যে না হলে সত্যি তোরে খুন কইরা ফেলবো। মারুফ তাই খেপালো না আর। ওরা তিনজন হাঁটতে হাঁটতে এবার কলেজের অনতি দূরে খালের কাছটাতে এসেছে। এখানে ওদের মতো বহু বন্ধু বান্ধবরাই এসে পড়ে হই হল্লোড় করে আড্ডা দিতে। দক্ষিণ পাশে অবস্থানরত এই খালটিতে প্রচণ্ড বাতাসের সমারোহ। পাশের রাস্তা দিয়ে শাঁ শাঁ করে যানগুলো মৌলভীবাজার আর সাতগাঁওয়ের পথ ধরে ছুটে চলেছে। রওশিন এবার বলে উঠল, কিরে এলা, তুই না বললি সাব্বির ভাই আসবে এখানে? কোথায় উনি? আশেপাশে আছে মেবি, চল খুঁজে দেখি। অল্প সময়ের মধ্যেই তিনজন পেয়ে গেল সাব্বিরকে। ইলার তো খুশিতে চকচক করছে মুখশ্রী, তবে সাব্বিরের ভাবখানা বোঝা যাচ্ছে না মাস্ক পরিহিত বলে। সাবধানতার জন্য সাব্বিরকে সব সময় মাস্ক পরে থাকতে হয়। এমনিতেও ছাত্র রাজনীতি করে, আর তার উপর এখানকার এক বড় রাজনীতিবিদ ফারহান জুবায়েরের ব্যক্তিগত মানুষ। ওর মতো মানুষকে যদি রাস্তাঘাটে এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায়, যে কিনা ফারহানের আপন চাচাতো বোন, ব্যাপারটা নিশ্চয়ই কেউ ভালো চোখে দেখবে না। রওশিন এবার ইলার কাঁধে স্পর্শ করে টিটকারি সুরে বলল, আমি আর মারুফ ফুচকা খেয়ে আসি, তুই না হয় ভাইয়ের সাথে একটু টাইম স্পেন্ড কর। ইলা কিছু বলতে যাবে, তার আগেই মারুফ আর রওশিন চলে গেল ওদেরকে একা রেখে। এখানে কলেজের পর স্টুডেন্টরা অনেকেই আড্ডা দিতে চলে আসে। সবাই তাই নিজেদের মধ্যে ব্যস্ত, কে কি করছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। ইলা বড্ড খুশি আজকে, কেননা অনেক দিন পর সাব্বিরকে সামনাসামনি দেখতে পেল সে। ওদের শেষ সাক্ষাৎ হয়েছিল আফরার আমেরিকা থেকে আসার পর দ্বিতীয় দিনে, যেদিন ফারহান ওদের বাইরে নিয়ে গেল। আফরাকে সে মিথ্যা বলেছিল যে সাব্বিরের সাথে দেখা করতে গিয়েছিল। আজ সাব্বির আর ইলা দুজনেই বেশ প্রাণোচ্ছল, এক অন্যরকম ভালো লাগা কাজ করছে ওদের মধ্যে। মারুফের সাথে ফুচকা খাওয়ার ফাঁক ফোকরে রওশিন আর চোখে দেখছিল ওই প্রেমময় জুটিটাকে। সাব্বির একটু বেখেয়ালি ধরনের হলেও ইলার প্রতি ছেলেটার অনুভূতি অনেক গভীর। রওশিন অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর শূন্য হৃদয় অজান্তেই ফাহিম নামক মানুষটির জন্য হাহাকার করে বেড়াচ্ছে। আফরা গাড়ির থেকে মাথা বাহিরে নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। কি সুন্দর তরতাজা হাওয়া! চা বাগানের মাঝ দিয়ে বিভিন্ন উপজাতিদের কর্মরত দেখে ওর মনে উত্তেজনায় ছেয়ে গিয়েছে।
সাদা রঙের গাড়িটি সবুজ টিলার মাঝ দিয়ে এগিয়ে যাওয়াতে দূর থেকে দেখতে অনন্য লাগছে। আফরা আর নজরে পরখ করে নিল ফারহানকে। ফারহান এক ধ্যানে গাড়ি চালাতে মগ্ন। চোখে কালো সানগ্লাস লাগানো থাকলেও বোঝা যাচ্ছে সে গম্ভীর মায়াবী চাহনি সে পিচ ঢালাই পথের দিকে নিক্ষেপ করে রেখেছে। ঠোঁটজোড়া চেপে একটা আড়ষ্ট ভাব বিদ্যমান ওর মধ্যে। আফরা যে কী করছে সেদিকে মানুষটার যেন কোনো ধ্যানই নেই। তাই দীর্ঘশ্বাস ছাড়ল সে, বলে উঠল, আপনি কত টাকা দিয়ে আপনার হাসি বিক্রি করেছেন? ফারহান কপাল ভাঁজ করলো এমন কথায়। আফরার দিকে না তাকিয়ে বলল, এ আবার কেমন প্রশ্ন? হাসি কি বিক্রি করা যায়? তো কি বলবো আর, আপনার মুখের হাসি দেখতে পাওয়া ঈদের চাঁদের মতো একটা ব্যাপার। আফরা ব্যঙ্গাত্মকভাবে বলল। ফারহান ওর কথা শুনে বলল, ঈদের চাঁদ অনেক প্রেশাস হয় ম্যাম, আমাকেও ঠিক সেরকমটাই মনে করতে পারেন। আফরা প্রত্যুত্তরে বলল না কিছু। ফারহান গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অন্য পথে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, আপনার শখ কি আফরা? ক্যাম্পিং অ্যান্ড হাইকিং। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আফরার মুখে উৎফুল্লতা, তাই আবার বলে উঠল, এই পর্যন্ত বহুবার হাইকিং আর ক্যাম্পিং করেছি ফ্রেন্ডসদের সাথে। আমি প্রচুর ট্রাভেল এডিক্টেড বলতে পারেন। সানি ওয়েদার পেলেই বিচে, পার্কে, লেকে, কখনো দূর কোনো গন্তব্যে চলে যাই। তবে আমেরিকার বাইরে বলতে শুধু ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম 2 বছর আগে, নইলে আমেরিকাতেই বেশি ঘোরাঘুরি হতো। একমাত্র সিয়াটল ছাড়া আমার মোটামুটি সবগুলো স্টেট ঘোরাও শেষ। ঘোরাঘুরিটা আমারও বড্ড পছন্দ, তবে সবসময় ঘুরতাম না। আমার কাছে ঘোরার জন্য বেস্ট এই আষাঢ় শ্রাবণ মাস। লাস্টবার বান্দরবান ঘুরে এসেছিলাম। আফরা বান্দরবন নামটি উচ্চারণ করতে পারল না ভালো মতো। বাংলাদেশে এই নামের যে কোনো জায়গা আছে এটাও ওর অজানা। তাই ও স্থির করে রইল বাংলোতে ফেরার পরে নেটে আগে সেই কাঙ্ক্ষিত জায়গাটি সার্চ দেবে। হঠাৎ একটা জায়গা দেখার পর গাড়ি থামাতে বলল আফরা। ফারহান তৎক্ষণাৎ গাড়ি থামালো, জিজ্ঞেস করলো, এনি প্রবলেম আফরা? আমি গাড়ি থেকে নামবো? কিন্তু কেন? ফারহান কৌতূহলে জিজ্ঞেস করতেই আফরা আঙুল দিয়ে দেখিয়ে দিল পাশের স্ট্যাচুটি। শুভ্র রঙের কারুকার্য একটি মানব মূর্তি রৌদ্রের প্রতিফলনে অপরূপ লাগছে। সেখানে নীল বাংলা গোটা গোটা অক্ষরে লেখা মৌলভীবাজারে স্বাগতম। নিচে সুন্দর ইংরেজি কার্সিভ লেটারে লেখা ওয়েলকাম টু মৌলভীবাজার। জায়গাটি এক কথায় মনোমুগ্ধকর। স্ট্যাচুর চারিদিকে গোলত্র করে ঘাসের নরম আস্তরণ পড়া। আফরা জায়গাটিকে দেখিয়ে বলল, এখানে ছবি তুলবো আমি। ফারহান আর আফরা নামলো এবার। আফরা গলার মধ্যে আসার সময় একটা ক্যামেরা ঝুলিয়ে এনেছিল। তারপর ক্যামেরাটা ফারহানকে দিয়ে বলল, আমার ছবি তুলে দিন। ফারহান কথা মতো ছবি তুলে দিল অনেকগুলো। ফারহানের সাথে মোবাইল বের করে আফরা আচমকা একটা সেলফি তুলনাতে হতভম্ব হয়ে গেল। ফারহান বলল, এভাবে সেলফি তুললেন কেন? আফরা খানিকটা ফারহানের কাছে এগিয়ে এলো, গম্ভীর স্বরে বলল, কেন যেন মনে হলো আপনার সাথে একটা হলেও আমার ছবি থাকা উচিত। কেননা একসময় এগুলোই শুধু স্মৃতি হয়ে বেড়াবে আমাদের। আফরার ছোট্ট কথা দুটোর পরিসর অল্প হলেও গভীরতা অনেক। আফরা মৌনতা কাটিয়ে গাড়িতে বসে পড়ল এবার। ফারহানও সেখান থেকে গাড়ি স্টার্ট করে এগিয়ে গেল সাতগাঁওয়ের সেই বিলের উদ্দেশ্যে। সাতগাঁওয়ের এই রাস্তাটি সম্পূর্ণ পিচ ঢালাই পথ না। অল্প একটু এগানোর পরে কাঁচা রাস্তা চোখে পড়ে। ফারহানকে অগত্যায় একটা নিরাপদ জায়গায় নিজের গাড়ি থামিয়ে দিতে হলো। সামনে বনপথ, দুধারে নানা জাতের গাছের মাঝ দিয়ে প্রশস্ত মাটির রাস্তা। সেও যেন এক অনন্য দৃশ্য। ফারহান গাড়িটা থামালো পিচ ঢালাই রাস্তার সেই সীমানায় ঠিক একটি টং দোকানের সামনে। এখানে বনপথের অন্তিমে একটা সুন্দর বিল আছে বিধায় প্রায়শই নানা ধরনের লোকজন এখানে আসে। তবে পথটি দুর্গম পথ হওয়াতে বেশিরভাগ সময় আসে যুবকরা। তাই দোকানটা দুরান্তভাবে না চললেও বাংলাদেশ পর্যটন কেন্দ্রের নির্দেশনায় দোকানটি নিয়মিত চালু রাখা হয়। ফারহান গাড়ি থেকে নামলো এবার, সেই সাথে নামলো আফরাও। গাড়ি থেকে এক সুঠাম দেহের শ্যাম বর্ণের যুবককে বেরিয়ে আসতে দেখে দোকানে থাকা মধ্যবয়স্ক লোক অবাক চাহনি নিক্ষেপ করলো তাদের দিকে। যুবকটির চেহারা পরিচিত মনে হলো তার কাছে।
স্মৃতিচারণ করার পর যেই না তাকে চিনতে পারলো উঠে বসলো লোকটি। সসম্মানে বলল, সালাম নেবেন ভাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি? ফারহানের কাছে এমন সাক্ষাৎ নতুন কিছু না। নিয়াজি সাহেবের সাথে পার্টিতে যুক্ত হওয়ার পর থেকে গোটা শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সুনামগঞ্জের আনাচে কানাচে সব জায়গাতেই কমরেড ফাহান জুবায়েরকে এক নামে চেনে সবাই। সেই শ্রদ্ধা ভক্তির সাথে ভয়ও আছে সবার মনে, কেননা একজন কমরেড হিসেবে ফারহান যেমন উদার, পলিটিশিয়ান হিসেবে ততটাই সে দাম্ভিক। মধ্যবয়স্ক লোকটি এবার জিজ্ঞেস করল, আজ হঠাৎ এখানে আইছেন যে ভাই, কোনো দরকার আইছেন? এখানে সচরাচর মানুষ যে কারণে এসেছে সে কারণে এসেছি। গম্ভীর কণ্ঠে বলল ফারহান। মধ্যবয়স্ক লোকটি এবার আফরার দিকে তাকালো। আফরার সেদিকে খেয়াল নেই, সে এক মনে আশপাশ দেখছে আর তা ক্যামেরাবন্দি করছে। রোদ্দুরের তাপ থেকে বাঁচার জন্য মাথায় পরে নিয়েছে কালো ক্যাপ। লোকটি মেকি হেসে বলল, এটাকে ভাইজান, আপনার বউ নাকি? শুকনো কাশি কাশলো ফারহানের কথা শুনে। আফরাও এবার তাকালো বিস্ময়ে। এটাই ভাবছে যে লোকটা এমন ধারণা পোষণ করলো কেন। পরে নিজ থেকে অনুসন্ধানের পর দেখলো যে ফারহানের সচরাচর মেয়েদের সাথে মেলামেশাটা কম, তাই হয়তো এমন ভেবেছে। ফারহান এবার বলল, সেটা আপনার না ভাবলেও চলবে। এই চাবিটা নিন, আমরা বিলে যাচ্ছি, ফিরে আসতে ঘন্টাখানেক সময় লাগবে, ততক্ষণ গাড়ি পাহারা দিবেন। কথাটি বলেই ফারহান নিজের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গেল। আফরাও সাহায্য করলো ওকে। লোকটি আফরাকে দেখে মিনমিনিয়ে বলল, আজকাল মাইয়া মাইনসগো পোশাক আশাক বুঝি না, সিনেমার নায়িকাগো মতো পোশাক পরে আসে। নীল আকাশটা স্বচ্ছ, সাদা মেঘের ভেলা সমগ্র বিলটাকে এক অনন্য সৌন্দর্যে মাতিয়ে তুলছে। অদূরে বিশাল বিশাল গাছ, বর্ষাকাল হওয়াতে একধারে শাপলা ফুলগুলো অপরূপ লাগছে। ফাহান ঘাসের নরম আস্তরণে বসে বড়শি সেট করতে ব্যস্ত হয়ে পড়ল। হাঁটু ভেঙে বসে আফরাও তা দেখতে থাকলো মনোযোগ সহকারে। হঠাৎ আফরা আঙুল দেখিয়ে বিশাল গাছগুলোকে দেখিয়ে বলল, এগুলো কি গাছ ফারহান? ফারহান বড়শি থেকে চোখ সরিয়ে তাকালো সেদিকে, তারপর আবার কাজে মনোনিবেশ করে বলল, আপনার তো এটা পারার কথা, কেননা আমি যতটুকু জানি এ ধরনের গাছ আমেরিকাতেও আছে। আফরা চোখ বড় বড় করে ফেললো এই কথা শুনে, বলল, কি বলছেন আপনি? আমি তো কখনোই এমন গাছ দেখিনি। ফারহান হাসলো কিঞ্চিত, তারপর মৃদু স্বরে বলল, এগুলো এক ধরনের পাইন গাছ। পাইন গাছের অনেক ধরনের জাত আছে, আমেরিকায় যেগুলো আছে ওই জাত আর এই জাত এক না। এই গাছগুলো মূলত সাউথ এশিয়াতেই বেশি দেখা যায়, যেমন ওই যে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা। ও আচ্ছা। ফারহান এবার ব্যাগ থেকে ছোট্ট পলিথিন বের করলো। সেখানে বেশ কিছু ধরনের পোকা দেখা যাচ্ছে। ফারহান সেটা বড়শির আগায় লাগানোর চেষ্টা করতে আফরা আতকে বলল, এই ধরনের বড়শিগুলো কোথা থেকে কিনেছেন আপনি? কেন, আমি নিজে বানিয়েছি এটা। আফরা তাজ্জব হয়ে গেল এ কথায়, যেন ফারহানের এই কথাটা সে বিশ্বাস করতে পারছে না। তাই আবারও বলল, ইজ ইট ট্রু? আই কান্ট বিলিভ। বিলিভ না করার মতো কি আছে? এই ধরনের বড়শি তার কোনো সুপার শপে পাওয়া যায় না। তাছাড়া এখানে আশেপাশে কোনো মাছ ধরার সরঞ্জামও দোকানে নেই, কিনতে গেলে সিলেট রেলওয়ে স্টেশনের কাছে যেতে হয়। তাই আমি ছোটবেলা থেকে এসব বানানো শিখে নিয়েছি। কথাবার্তার এক পর্যায়ে ফারহান বলল, নৌকায় উঠলে ভয় পাবেন না তো? নৌকা কি? ফারহান থম মেরে বসে রইল। এই মেয়ে নৌকা নাম বোধহয় এই প্রথমেই শুনেছে। ফারহান কিছুটা ভাবুক না হয়ে পারল না, কেননা আফরার মাদার ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলেও বাংলাতেও যথেষ্ট দক্ষ। তাই এই ছোট্ট শব্দটা না পারাতে ফারহান তপ্ত শ্বাস ছেড়ে বলল, নৌকা না আফরা, নৌকা। আই মিন টু সে বোট। বুঝেছেন? আফরা চট করে ধরে ফেলল শব্দটি, বলে উঠল, বুঝেছি, আমি উঠবো বোটে, ভয় পাবো না আমি। নৌকায় প্রথমে ফারহান উঠে মাঝির জায়গাটিতে বসে পড়ল। এরপরে উঠল আফরা। হালকাতার গন্ধে কেমন যেন গা গুলিয়ে আসছে আফরার, তবু ভালো লাগছে এখানে সময় কাটাতে। নৌকাটা বিলের ঠিক মাঝ বরাবর নিয়ে এলো ফারহান। দূর দূরান্তে শুধু পানি আর পানি। নীল আকাশের সাথে বিলের ঘোলাটে পানি সর্বোপরি মাদকময় করে তুলেছে সর্বত্র। বাংলাদেশের এই পরিবেশে ফিশিংয়ের আফরা এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করল।
ভিন্ন দেশ, ভিন্ন সরঞ্জাম, ভিন্ন আবহাওয়ার সাথে মোহনীয় মানুষ, যার এক নজরে নিমিষেই ঘায়েল হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। রোদ্দুরের প্রভাবে দুজনের ঘেমে গিয়েছে অনেকটা, তবু মাছ ধরাধরিটা কেউ বন্ধ করলো না, যেন দুজনে প্রতিযোগিতা শুরু করেছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে আফরা নৌকায় বসে পড়ল। পুরো বিল শান্ত, ক্ষণে ক্ষণে মাছরাঙা উড়ে যাওয়ার দৃশ্যটা সুন্দর দেখাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলতে থাকলো ফারহান। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? দুর্দান্ত, তবে এখন আমি আরেকটা এক্সপিরিয়েন্স করতে চাই। ফারহান ভ্রু কুচকালো, জিজ্ঞেস করলো, সেটা কি? এই বিলের পানিতে শরীর ঠান্ডা করার এক্সপিরিয়েন্স। আর এক বিন্দু অপেক্ষা করলো না আফরা, সরাসরি বিলের পানিতে ঝাঁপ দিয়ে দিল। ফারহান হকচকে গিয়েছে ততক্ষণে, চিৎকার করে বলল, আপনি কি পাগল? এভাবে ঝাঁপ দিলেন কেন? আফরার চোখে মুখে আনন্দের বাহার, ডুব সাঁতার দিয়ে বলে উঠল, ওয়েদার ডিমান্ডস কমরেড সাহেব, এই ওয়েদারে সুইমিং না করলে যে পাপ হবে আমার। ফারহানের পা হ্যাঁচকা টান দিয়ে ফারহানকেও আফরা পানিতে ফেলে দিল। শুরুতে ওর নাকে মুখে পানি চলে গেলেও সামনে নিল নিজেকে। ফারহানের আর্দ্র শরীর, চিপচিপে কালো চুল, মসৃণ ত্বক সব উন্মাদ করে তুলল আফরাকে। গায়ে জড়ানো টি শার্ট শরীরে লেপ্টে থাকায় ওর সুঠাম দেহের সাথে মেদহীন কোমর, প্রশস্ত বুক সব আফরার কাছে দৃশ্যমান। সেও এক ঘোর লাগানো দৃশ্য। ফারহান অদূর থেকে শাপলা ফুল নিয়ে এলো আফরার জন্য। গহীন কণ্ঠে বলল, আপনি তো আবার প্রকৃতির প্রেমিকা, এটা আপনার জন্য। আফরার সারা শরীর বয়ে সুখের অবাধে বিচরণ চলছে। নীল আকাশের নিচে বিলের পানিতে সিক্ত দুজন, পানির তালে শরীরে শীতলতা ছেয়ে যাচ্ছে। সেই সাথে অনুভূতি আরও প্রগাঢ় হচ্ছে ফারহানের জন্য। আজকের এই দিনটা কখনোই ভুলতে পারবে না আফরা। উফ, ওর এত সুখ অনুভূত হচ্ছে কেন? বিকেলে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে রৌশিনের আরও একবার দেখা হলো ফাহিমের সাথে। এতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল রৌশিন, কেননা রাস্তায় সাইকেল থামিয়ে মারুফ আর সে রীতিমতো মারামারি না করলেও হাতাহাতি করছিল। মূল বিষয় ছিল এটি যে আসলেই সাব্বির ভাই আর ইলার প্রেমের সম্পর্কের আদৌ কোনো পূর্ণতা পাবে কি না। আর একজন কলেজে পড়ুয়া মেয়েকে যদি রাস্তাঘাটে সমান তালে নিজের সমবয়সী ছেলের সাথে মারামারি করতে দেখা যায়, তাহলে সেটা কেউ তৃপ্তিকর নজরে দেখতে চাইবে না। অনেকে হয়তো ওদের পবিত্র বন্ধুত্বের সম্পর্কটিকে নোংরা বানিয়ে ছাড়বে। অদ্ভুতভাবে এমন কিছুই করল না ফাহিম, বরঞ্চ ওদের দুজনকে এভাবে দেখে হেসে দিল। সে কি অমায়িক হাসি! খালের ওপর দিয়ে সুন্দর একটি সেতু, নিচ দিয়ে পাহাড়ি পানি বয়ে নদীর সাথে মিশে যাওয়ার উদ্দেশ্যে নিজ গতিতে এগিয়ে যাচ্ছে। গধূলির লালচে আকাশের প্রতি রশ্মিটা ফাহিমের ফর্সা মুখমণ্ডলে পড়াতে রৌশিনীর চোখ কেমন যেন ধাঁধিয়ে উঠল। রৌশিন মিহি কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি হঠাৎ এই রাস্তায়? তোমার ভাইয়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু সেতুর ওপরে পশ্চিমা আকাশের দৃশ্যটা এতই সুন্দর যে গাড়ি না থেমে থাকতে পারলাম না। এই যে এতক্ষণ এই দৃশ্যটাই উপভোগ করছিলাম। তবে ভাবছি যে আফরাও এখানে থাকলে খুব ভালো হতো। সেই বিদেশিনীও আবার প্রকৃতি প্রেমিকা, ইভেনচুয়ালি আমার থেকেও বেশি। আফরা নাম শুনতেই রৌশিনের আনন্দে ভরা মুখ থমথমে হয়ে এলো। এবার মাঝে মাঝে ইচ্ছে করে ওই মেয়েকে হিংসের বসে 2-4টা কথা শুনিয়ে ফেলতে। কি এমন আছে আফরার মধ্যে যে ওর স্বপ্নের রাজকুমার ফাহিম শুধু আফরা আফরা করে? রৌশিন এবার তপ্তশ্বাস ছাড়ল, বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালের প্রান্ত থেকে মুছে নিল ঘাম। ফাহিম হঠাৎ মারুফকে প্রশ্ন করল, তোমরা দুজন হঠাৎ সাইকেল থামিয়ে রাস্তায় মারামারি করছিলে কেন? আরে বললেন না ভাই, ওই যে ইলা আর সাব্বির ভাই নামটা উচ্চারণ করার আগে ওর মুখ সজোরে চেপে ধরল রৌশিন। ফাহিম যেহেতু ইলার বড় ভাই, সেই সুবাদে ওদের প্রেমের সম্পর্কের কথা ফাহিম কিছুই জানে না। রৌশিনের ইচ্ছে করছে মারুফকেও আরও এক দণ্ড উড়াধুরা পিটিয়ে মারতে। ছেলে মানুষের মুখ যে এত পাতলা হয়, মারুফকে না দেখলে রৌশিনের অজানাই থাকতো। ভ্রু কুচকালো ফাহিম। নিজের বোনের প্রসঙ্গ ওঠাতে সন্দেহবশতই জিজ্ঞেস করলো, ইলার সম্পর্কে কি বলতে চাইলো মারুফ, যে তুমি ছেলেটার মুখ এভাবে চেপে ধরছো? কিছু না ভাইয়া, এগুলো আমাদের ফ্রেন্ডসদের সিক্রেট, এইসবে কান দিতে হয় না। সন্ধ্যা নেমে আসছে প্রায়। রোশিন, আমি যেহেতু তোমাদের বাড়িতে যাচ্ছি, তাহলে তুমিও আসো আমার সাথে। এভাবে সন্ধ্যায় একা ঘোরাফেরা করা ঠিক না। একা কই, এই মারুফটাই আছে তো। এই মারুফ, বল তুই আছিস না? মৃত্যুর আগ পর্যন্ত তোর আর তোর জামাইয়ের বাচ্চা পাহারা দেব। ফাহিম স্মিত হেসে বলল,
ওর বিয়ে হয়ে গেলে ওর বরই ওকে পাহারা দেওয়ার মতো যথেষ্ট। আই এম ড্যাম শিওর ওর মতো মায়াবী একটা মেয়ে অবশ্যই ট্রু লাভ হাজব্যান্ড পাবে। এই বিরাজমান থমথমে পরিবেশে রওশিনীর সারা দেহে ছড়িয়ে পড়ল আচমকা শীতলতা। ওর হৃদয়ে ধুকপুক বেড়ে উঠেছে, শরীরে নেমে এসেছে অস্থিরতা। এই অস্থিরতা, তুমুল উত্তেজনা সব কিছুই কি সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির জন্য? হলেও হতে পারে, কেননা সচরাচর ফাহিমকে রশনি এই ধরনের কথা বলতে দেখেনি। ফাহিম এবার গাড়িতে বসে পড়ল। সে গাড়ি স্টার্ট করতে রওশিনও সাইকেল চালিয়ে পেছন পেছন উদ্ধত হলো নিজ বাড়ির দিকে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।